পুরুষদের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে কাদের বিরাগ ভাজন হয়েছে। আবার ধরো পুলিশ, তাকে বলছেন মহিলা পুলিশ। এটা ডেসিগনেশনের আগে কোথায় আমরা তো যখন পুলিশ কর্মী বলি, পুরুষ পুলিশ কর্মী তো কখনো বলি না। এরকম দরকার নেই, এটা একটা, এগুলো কিন্তু জেন্ডার নিউট্রাল টার্ম হতে পারে। যে মহিলা সাংসদ আমার বিশাল আপত্তি। এই যে কর্পোরেট ক্ষেত্রে বলছো, তাহলে তুমি বলতে চাইছো এখানে যারা পুরুষরা রয়েছেন তারাও হ্যারাস করছেন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের প্রতিবাদ। আমার নিজের আত্মীয় ব্যাপারে নারীর অধিকার, মহিলাদের সংরক্ষণ, মহিলাদের এম্পাওয়ারমেন্ট, নারীদের স্বাধীনতা, এই সমস্ত কথাগুলো শুনতেই আমরা বেশি অভ্যস্ত। কিন্তু পুরুষদের নিয়ে যখন কথা হয় তখন আমরা কি শুনি? পুরুষতান্ত্রিক সমাজ, কখনো পুরুষই রক্ষক আবার সেই ভক্ষক, আবার কখনো শুনি পুরুষই ধর্ষক। এই যে নারী পুরুষ, এদের মধ্যে বা তাদের মধ্যে এত বৈষম্য কেন? আর বৈষম্য ঠিক কোন কোন জায়গায়? এই বৈষম্য থাকাটা কি উচিত? এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমাদের আড্ডা, যে আড্ডায় আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের স্টুডিওতে, আমাদের এই পডকাস্টে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। নন্দিনীদি, স্বাগত জানাই, নমস্কার। নন্দিনীদি, তোমার সঙ্গে আমার প্রথমবার বোধহয় আজকে দেখা হলো। মানে আমরা একই কলেজের, আমরা সেই অ্যাসোসিয়েশনেও রয়েছি, কিন্তু কথা কখনো হয়নি আর দেখা তো হয়নি। তো সব মিলিয়ে কেমন আছো? খুব ভালো। আর তোমার কথার আমি খুব ফ্যান, মানে তুমি এত সুন্দর করে বলো, যে অলওয়েজ এত গুছিয়ে কথা বলো। আমি ভাবি যে কি করে এটা তুমি রপ্ত করেছো, কতদিনে রপ্ত করেছো। না, এটা যে খুব রপ্ত করেছি এরকম না, আমি মানে অনেক আগেতে, মানে আমি না ছোটবেলা থেকে বোধহয় কথা বলতে পারতাম। আমার বাবা আমাকে একটা কথা বলেছিলেন, বাবা চলে গেছেন, আমায় বলেছিলেন তোর একটা বিরল গুণ আছে, মানে তুই নিজে যেটা বিশ্বাস করিস এটা আর 10 জনকেও বিশ্বাস করিয়ে ছাড়িস। মানে এটা তো হয়তো হয় না, একটা হয়তো সহজাত ছিল ছোটবেলা থেকে। তারপরে এখন কি হয়েছে, বহুদিন এর আগে গান গেয়েছি বহু বছর, সেটাও তো একটা স্টেজ পারফরমেন্স। মানে সেখানেও একজন শিল্পী হিসেবে সামনের শ্রোতাকে কনভিন্স করাতে হয় আমার গানের জন্য। কিন্তু আমি যে সমস্ত গুরুদের কাছে গান শিখেছি তারা না আমার একটা খুব দামি জিনিস শিখিয়েছিলেন, যে তুমি যখন স্টেজে আছো তোমায় এটা শিখতে হবে যে দর্শক বা শ্রোতা তুমি যেটা চাইছো তারাও সেটা শুনতে চাইবেন। দর্শক বা শ্রোতার কন্ট্রোলটা নিজের হাতে না। এটা কিন্তু সব গায়ক গায়িকা পারেন না, কিছু গায়ক গায়িকা পারেন। যে মানে ওনাদের তো একটা চাহিদা থাকে যে আমি এই গান শুনবো, কিন্তু গায়ক গায়িকাও কিন্তু একটা লিস্ট বানানো থাকে তার, যে আমি এই গান করে নিয়ে গেছি, হয়তো অন্য গানগুলো তত ভালো তৈরি নেই, তাহলে আমি এই গানগুলোই শুনিয়ে ছাড়বো। এটা সবারই একটা ব্যাপার থাকে, বুঝেছো তো? সেই অভিজ্ঞতাটাও অনেকটা কাজে লেগেছে। আর এই স্টেজ ফ্রিনেস যেটাকে, সেটা তো অনেক বছরের গান গাওয়ার অভিজ্ঞতা থেকে একটা ছিলই। তো এই সব মিলিয়ে মিশিয়ে একটা রকম দাঁড়িয়েছে আর কি। বাহ, আমরা আমাদের আলোচনায় যাব। মানে তোমাকে যখন আমাদের এই পডকাস্টে পেয়েছি অনেক কথা জানার আছে, কিন্তু একদম প্রথমে যেটা জানতে চাইবো, তুমি এই কাজ করতে গিয়ে, পুরুষদের অধিকার নিয়ে কাজ করতে গিয়ে কাদের বিরাগ ভাজন হয়েছে? পুরুষদের নাকি মহিলাদের নাকি দুজনেরই? দেখো, মহিলাদের বিরাগ ভাজন হওয়ার তবু একটা কারণ হতে পারতো, কিন্তু ইনসিডেন্টালি বলতে পারো, বা আমার সৌভাগ্যক্রমে বাংলা জোড়া এবং ভারত জোড়া বহু মহিলা আমাকে অসম্ভব ভালোবাসেন। তার মধ্যে হয়তো অনেক সেলিব্রিটিরাও আছেন, অনেক সাধারণ মহিলা আছেন, অনেক মা বোন এরকম আছেন, অনেকে স্ত্রী আছেন, এবং অনেক ইয়াং মেয়েরাও আছে যারা কিন্তু আমাকে খুব ভালোবাসেন, এবং যাদের এটা না হলে কিন্তু আজকে এখানে আসা হয়। এবং যে কোনো একটা কাজ, ধরো আজকে যে তুমি একটা পডকাস্ট করছো না, তুমি দেখবে কিছু লোকে তুমি বিরাগ ভাজন হবে, ও কেন এটা শুরু করলো, কি দরকার ছিল এটা করার। যে কোনো কাজ তুমি যে স্কেলেই করছো, কিছু লোকে তুমি বিরাগ ভাজন হবে। সবাই তোমার একটা কাজ পছন্দ করবেন এটা হতে পারে না। তাবর তাবর পৃথিবী জোড়া যত বড় বড় মানুষ আছেন, তাহলে তাদের পেছনে কথা হতো না। তো আমি মনে করি সেটা ভালো। এই যে আমি বিরাগ ভাজন অনেকের, তারা যখন এক একটা কথা বলেন তারা কিন্তু 2-1টা দামি কথা বলেন, কারণ তোমার সমালোচকের মধ্যে থেকে কিন্তু তোমার বিরাট উপকারও হয়। আমি অনেক সময় ভাবি যে হ্যাঁ, এটা তো ঠিক বলেছে, আমি তো এই কথাটা ওই ইন্টারভিউতে না বললেও পারতাম। অনেক সময় মনে হয় হয়তো যে সত্যি আমার হয়তো এই কথাটা না বললেও হতো, আমি না বললেও পারতাম এই কথাটা। আর আমি না জেনারেলি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট একদম করি না। মানে আমাকে তো আজীবনই প্রচুর অনেকেই গালাগাল করেন, বিশেষ করে অভয়ার ঘটনার পর তো যে ধরনের জিনিস শুনেছি সেটা বোধহয় কেউই শোনেন না জেনারেলি।
কিন্তু আমি না কখনো কমেন্ট করি না, কারণ আমি জানি কমেন্ট করলে কি হয়, কথায় কথা বাড়ে। ঠিক, 4টে বাজে কথা, অবতারণা, সব চুপ করে থাকো। একটা বড় ঝড় এলে মাথা নিচু করো, ঝড়টাকে বয়ে যেতে দাও, আবার ঝড় চলে যাবে, তুমি সোজা হয়ে দাঁড়াবে। বাহ, এটা কিন্তু তুমি দারুণ কথা আমি এটা বললে। খুব বিশ্বাস করি, কারণ আমি না বারবার এই কাজ করতে এসে আরো দেখেছি, মাঝে মাঝেই দেখি আমার সম্বন্ধে একটা ঝড় উঠছে আর কি, কোনো একটা কথা বলে ফেলেছি, হয়তো এটা তোমার পডকাস্টও হতে পারে, এটা এমন কথা বলে ফেললাম আমরা দুজন কথা বলতে বলতে, দেখবে এই নিয়ে শুরু হয়ে গেল একটা। তো তখন না উত্তর দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। একদম। তো বিরাগ ভাজন, আর পুরুষের বিরাগ ভাজন কিন্তু প্রচুর, আমাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছেন অনেক পুরুষ। কিন্তু তাদের হয়েই তো কাজ করছো না, তাহলে। এবার মুশকিলটা হচ্ছে পুরুষ মানুষের রকম আছে, বেশিরভাগ পুরুষ মানুষ যতক্ষণ তাদের ঘাড়ে এই জিনিসটা না এসে পড়ছে তারা কিন্তু এটা গুরুত্ব বোঝেন না। আপামর ভারতবর্ষ জোড়া, আমি বিদেশের কথায় যাব না, যদিও ইন্টারন্যাশনালি কাজটার সঙ্গে যুক্ত, সেখানেও বহু পুরুষ এর মধ্যে পড়েন বা এ নিয়ে ভুক্তভোগী। ভারতবর্ষ জোড়া পুরুষ মানুষের যারা এর মধ্যে নেই, যারা বহু পুরুষই তো এখনো আছেন যারা স্ত্রী সন্তান নিয়ে সুখী পরিবার, তারা ভাবেন এটা হতেই পারে না, ছেলেটারই দোষ, ছেলেটাই বদমাইশ। বা একটা অফিসে, সাপোজ ধরো তুমি একটা অফিসে আছো, এবার 4 জন পুরুষ, এবার একটা ছেলের এরকম একটা অসুবিধা হয়েছে, ও বা উনি হয়তো নিজের বাড়িতে বউ বাচ্চা নিয়ে সুখী, বা সুখী কিনা জানি না, দেখান লোককে সুখী, আপাত সুখী, তিনি তার বউকে গিয়ে বলবেন যে আসলে তুমি জানো না ছেলেটা ভীষণ বদমাইশ, আমরা অফিসে জানি তো, ভিজে বেড়াল টাইপ হয়ে থাকে, এই দেখো তোমার সঙ্গে কি আমার কোনো ঝামেলা হয় বলো, আমাদের তো এত বছর হচ্ছে, কই তুমি তো আমার সঙ্গে এরকম কমপ্লেন করো না। উনি কিন্তু এই ছেলেটার অবস্থাটা বুঝতেই পারছেন না, দৈবাত ওনার স্ত্রীর সঙ্গে হয়তো ঝামেলা হয়নি, কোনোদিন একটা কর্পোরেটের মিথ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট খেলেন, পশে চলে এলেন, সেই দিন উনি বুঝবেন যে এই ছেলেটার কি প্রবলেমটা হচ্ছিল। এই যে পুরুষ মানুষের মনোভাবটা না, বহু পুরুষ আছেন যারা আমায় গালাগাল করেন সারাদিন, অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট কেন মহিলা, আচ্ছা, এটা তো প্রচুরই শুনতে হয় আমাকে। তো কিছু তো করার নেই, আমি হয়ে গেছি প্রেসিডেন্ট, আমি কাজটাকে টেনে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে আমার এখানে আরো অনেক মহিলারা, নারী শক্তি বলে আমাদের আছে বিএমএফ এর, সমস্ত ভিকটিমদের মা বোন, অনেকে স্ত্রী মেয়ে বহু আছেন, কিন্তু পুরুষ মানুষ কিন্তু খুব বাজে বাজে কথা আমাকে বলেন, অভয়ের সময় বলেছেন, এমনি বলেন, আমায় নিয়ে ভিডিও বানান, আমি নাকি প্রাগৈতিহাসিক যুগ ফেরত আনতে চাইছি, আমি নাকি নানান রকম মেয়েদেরকে ঘরে ঢোকাতে যাচ্ছে, এসব কোনোদিন বলিনি। ওনারা এসব বলে ভালোবাসেন এবং ভাবেন বোধহয় মেয়ে মহলে ওনাদের টিআরপি খানিকটা বাড়বে, ঠিক, যে সমস্ত মেয়ে আমায় পছন্দ করেন না সেই মহলে ওনাদের টিআরপিটা বাড়বে, এটা আমার ধারণা ওনাদের খুব বড় ধারণা। একদম, মানে সেক্ষেত্রে তুমি দুজনেরই বিরাগ ভাজন কোনো কোনো জায়গায়। এমনি আবার বহু পুরুষ আছেন খুবই শ্রদ্ধা ভক্তি করেন, ভালোবাসেন, যারা উপকৃত হয়েছেন আমাদের দ্বারা, মেয়েরা প্রচুর আছেন যারা ভালোবাসেন, প্রচুর মহিলা। একদম। এই ধরো আমি যখন তোমার কথা বলছিলাম যে শুরুতেই যে পুরুষ অধিকার কর্মী, এবং সেই কাজ তুমি দীর্ঘদিন ধরে করছো, কিন্তু অনেক জায়গায় এই যে মহিলা শব্দটি, অনেকে বলেন মহিলা পুরুষ অধিকার কর্মী, আবার ধরো পুলিশ, তাকে বলছেন মহিলা পুলিশ। এই যে ডেজিগনেশন, মানে সে তো পুলিশ, সে মহিলাও হতে পারেন, সে পুরুষও হতে পারেন, কিন্তু যে কোনো একটা ডেজিগনেশনের আগে কোথায় আমরা তো যখন পুলিশ কর্মী বলি, পুরুষ পুলিশ কর্মী তো কখনো বলি না। তো এই যে মহিলা শব্দটা, এটা কেন বলা হয় তোমার কি মনে হয়? আমাকে কিন্তু আমি খুব একটা বেশি শুনিনি কেউ মহিলা পুরুষ অধিকার কর্মী বলেন। আচ্ছা, আমাকে সবাই পুরুষ অধিকার কর্মী হিসেবেই দেখেন, সেটা আমার হয়তো সৌভাগ্যই, কিন্তু এটা না আমি তোমার দু একটা ইন্টারভিউতে যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের বলতে শুনেছি আমি মানে এটা সবকিছুর ক্ষেত্রেই মনে করি আজকাল কিন্তু এই যারা অভিনয় করেন তাদেরও কিন্তু অভিনেত্রী বলার থেকে অভিনেতা বলাটাই এসেছে, লেখক লেখিকা ওরম ভাবে বলেন না কিন্তু আজকাল আর কেউ। আমি না একটা সেমিনার গিয়েছিলাম একটা কলেজে, কোন কলেজে আমার মনে নেই, লেকচার দিতে, সেখানে এক ভদ্রমহিলা এসেছিলেন, তিনিও কোনো কলেজের লেকচারার, এবং তার না মানে পড়া সাবজেক্টটাই গবেষণার এটা নিয়ে, এই যে আমাদের বিভিন্ন বিষয়ের আগে হি সি বসানো, এই যে বিভিন্ন ভাষাগুলো, এইগুলো নিয়ে উনি করেন গবেষণা, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যে কোনো একটা বিষয়ের মধ্যে এই যে আবার কিছু, যেমন ডান্সারের ক্ষেত্রে পুরুষ নৃত্যশিল্পী, মানে যেহেতু নৃত্য ব্যাপারটা মেয়েদের সঙ্গে বেশি যায়, তাই কেন নৃত্যশিল্পী যা নৃত্যশিল্পী, আবার পুরুষ মহিলা কি, ভারতবর্ষের নৃত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেলেনই তো সব পুরুষ মানুষেরা, সে পণ্ডিত উদয়শঙ্কর হন, কি গুরু কেলুচরণ মহাপাত্র হন, গুরু বিরজু মহারাজ হন, সবাই তো পুরুষ। মহিলারা নেই আমি বলছি না, কিন্তু ভারতীয় নৃত্য বলতে যাদের নাম প্রথম সারিতে আসে, যাদের দিয়ে ভারতের নৃত্য বিশ্বজুড়ে পরিচিতি পেল, তারা প্রায় সবাই পুরুষ। তো পুরুষ নৃত্যশিল্পী আবার কি কথা, নৃত্যশিল্পী
মানে এই যে গায়ক গায়িকা, মানে এরকম দরকার নেই। এটা একটা, এগুলো কিন্তু জেন্ডার নিউট্রাল টার্ম হতে পারে। যেমন মহিলা সাংসদ, আমার বিশাল আপত্তি। সাংসদ ইজ আ জেন্ডার নিউট্রাল টার্ম। কেন মহিলা সাংসদ, পুরুষ সাংসদ? আমার তো ইনফ্যাক্ট 30%, এই যে রিজার্ভেশন 33%, কেন রিজার্ভেশন কেন হবে? মেয়েরা যখন, আমি তো এটা বলি না যে মেয়েরা কেন পাবে না, আমি বলি মেয়েরা কিন্তু যোগ্য, তাহলে মেয়েদের জন্য কেন রিজার্ভেশন? মানে মেয়েদেরকে কিন্তু মেয়েরা বুঝতে পারেন না, মেয়েদেরকে যে কোনোভাবে দুধ ভাত বানিয়ে রাখার চেষ্টাই চলে কিন্তু সারাক্ষণ। অর্থাৎ আপনারা বিশেষ এলেবেলে আপনাদের আমরা সংরক্ষণ করে রেখেছি। কেন? মেয়েরা তো সব কিছুতে লড়ে নিচ্ছেন সব কিছু, তাহলে এখানেই বা কেন না? আবার একটা উল্টো দিকও আছে, এই সংরক্ষণের কারণে অনেক যোগ্য মহিলাও আবার অনেক কিছু পাচ্ছেন না। দুটো দিকই আছে। আমার মতে এটা মনে হয় যে আজকের মেয়েরা কিন্তু কেপেবল, তাদের এই সংরক্ষণ দিয়ে ছোটটা না করলে আমার মনে হয় বেটার। সেই মানে লড়াইয়ের কলরবটা মেয়েদের দিক থেকেই আসা উচিত। আমরা কেন নেবো এগুলো? আমরা তো যোগ্য, আমরা তো বলিনি আমাদের এগুলো চাই। কেন মেয়েরা বলতে পারেন না, সেটা আমার খুব অবাক লাগে। কিন্তু এটা নিয়ে কখনো ভেবেছো যে এটা নিয়ে তুমি কিছু বলবে, তুমি কিছু করবে? না, আমার তো এটা খুব একটা সাবজেক্ট নয়, কিন্তু আমি কিন্তু আমার অনেক ইন্টারভিউতে এগুলো বলি মেয়েদেরকে যে আপনারা এগুলো বলুন। আমার ইন্টারভিউ যত এগোবে আরও অন্যান্য বিষয় এগুলো বলবো, যে কোথায় কোথায় মহিলারা নিজেদের ছোট করে ফেললেন। কোথায় করলেন বলো? এই যে একটা পশ, হ্যাঁ, মানে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্পোরেটে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি ধরো তুমি একটা কর্পোরেটে আছো, তোমার বস একজন মহিলা, হ্যাঁ, এবার তোমার বাড়িতে তোমার ছেলে, শাশুড়ি, মা কেউ অসুস্থ, তোমার ছুটি চাই, উনি দিলেন না, তাই এটা কি হ্যারাসমেন্ট না? উনি তোমার পছন্দ করেন না কোনো একটা কারণে, ইচ্ছে করে দিলেন না, দেবো না। বা কোনো, আমি কিন্তু পুরুষ বসের ক্ষেত্রে যাচ্ছিই না, তোমার মহিলা বস 10 জনের সামনে তোমাকে খুব কতগুলো ভার্বাল অ্যাবিউজ করলেন। শাশুড়ি কি বউকে ভার্বাল অ্যাবিউজ করেন না? তাহলে এবার বসের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে মহিলা বস আরেকজন মহিলা কর্মীকেই ভার্বাল অ্যাবিউজ করলেন, ওনার কিন্তু কোনো রিপোর্ট করার জায়গা নেই, কারণ তোমরা ওটাকে করে ফেলেছো প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তুমি যাবে কি করে করতে? কিন্তু এটাকেই যদি প্রিভেনশন অফ হ্যারাসমেন্ট রাখার জন্য আমাদের এখান থেকে মানে সর্বস্তরে আবেদন থাকতো, সেটা নেই বলেই তো ওটা হয়েছে। তাহলে কিন্তু একজন পুরুষ কর্মীও যেমন যেতে পারতেন, মহিলা কর্মীও যেতে পারতেন। কারণ পুরুষদেরও তো, পুরুষদের যে কর্পোরেটে কিরকম করা হয় সেটা সবাই জানেন। আমি একবার এক জায়গায় একটা লেকচার দিতে গিয়ে নেমেছি, অনেকগুলো ছেলে বোধহয় এখনো ব্যাংকে কাজ করে, আমাকে সে বলছিল, দিদি আপনি এত কিছু বলেন, আমাদের কর্পোরেটে একটু ছেলেদের লাইফ নিয়ে বলবেন, আমাদেরকে একদম শেষ, বলে মেয়েদেরকে হচ্ছে না বলছি না, ছেলেদেরকে একদম শেষ করে ফেলা হচ্ছে। এই যে আজকে চাকরি হারা নিয়ে এত কথা, মানে বেসরকারি জায়গায় তো ছেলেরা আজকে অফিস যাওয়ার সময় জানেন না কালকে চাকরিটা আছে কি। তো এবার আমার কথা যে আমরা যে সেক্সুয়াল হ্যারাসমেন্টে বেঁধে ফেললাম, নিজেদেরকে মেয়েরাই তো অবজেক্ট বানাচ্ছেন, সাবজেক্টের চিন্তা তো ওনাদের নেই। আমি যদি সাবজেক্ট হতে চাইতাম, আমি বলতাম এটা এমনি হ্যারাসমেন্ট হোক, সবাই আমরা কমপ্লেন করতে পারি গিয়ে। এই যে কর্পোরেট ক্ষেত্রে বলছো, তাহলে তুমি বলতে চাইছো এখানে যারা পুরুষরা রয়েছেন তারাও হ্যারাসড হচ্ছেন, এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট তাদের প্রচুর হয়। আমার নিজে বলেছেন একবার না, আমি একটা নামি FM চ্যানেলে আমার ছিল ইন্টারভিউ, বিশ্বাস করবেন না কিভাবে ফোন আসছে, এই নিয়ে কথা হচ্ছিল, যখন আর যে কথা বলছেন কত ফোন আসছে, বলছে নাম বলবেন না আমার, আমি নাম বলতে চাই না, আমার বস মহিলা আমাকে সেক্সুয়ালি আমার নিজের আত্মীয়র ব্যাপারে এটা আমি জানি, একটি ছেলে বড় চাকরি করতো, দুটো চাকরি ছাড়তে বাধ্য হলো, 2 জায়গায় মহিলা বস ছিল। তো সেক্ষেত্রে তাদের জন্য কোনো আইন নেই? কি আইন? কোনো আইন নেই। কি বলবে তুমি? আর তোমার কথা বিশ্বাস করবে কে? কেউ করবে? কোনো পুরুষ মানুষকে? বন্ধুরা কি বলবে বলো তো? এই যে বলছিলে পুরুষ কেন এরকম বলে আমায়, বাবা তোর জায়গায় যদি আমি হতাম, তুই কি লাকি, তুই সুযোগটা নিতে পারলি না, আমি হলে নিয়ে নিতাম, কি তোর কি দারুণ, আমাদের কেউ বলে না এরকম। এই হচ্ছে পুরুষের মনোবৃত্তি। মেয়েরা হলে কিন্তু এটা বলবে না, মেয়ে কিন্তু বন্ধুকে বলবে তুই চল সঙ্গে সঙ্গে কমপ্লেন কর, তুই কমপ্লেন করেছিস কেন করিসনি। পুরুষ মানুষ বন্ধুটিকে বলবে বাবা কি লাকি তুই, তোকে এরকম করছে, আমাদের কেউ করে না। এই জায়গাটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। পুরুষ মানুষ না কোনো জিনিসে নিজের, এই যে আজকে আমাদের মডেস্টি অফ মেন কেন নেই, এই কারণেই নেই। পুরুষ মানুষ ভাবলেনই না জীবনে তাদের সম্মানহানি হয়, এই জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু এখন তো সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতা পাল্টায়। ফিল করছো না যে অনেক, আমি বলি আমার কাছে যে সমস্ত পুরুষ মানুষরা আসেন, তাদের পরিবার আমাদের কাছে আসছেন, যে পুরুষ মানুষদের বহু স্ত্রীরা তাদের মারধর করেন, মেয়েরা কিন্তু, হ্যাঁ তাই বলে কি বহু মেয়ে মারধর খেয়ে সারা জীবন পড়ে নেই, অনেক মেয়ে আছেন, নানান রকম প্রতিকূলতায় আছেন, কিন্তু পুরুষ মানুষ না এটা নিয়ে কথাই বলতে চায় না। বা দিদি ভাবছিলাম ও ঠিক আছে, হয়তো মাথা গরম হয়েছে করে ফেলেছে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। কেন? ওনারা কিন্তু ভাবতেই পারেন না ওনাদের বাবা মায়ের গায়ে হাত উঠছে, বা ওনার গায়ে হাত উঠছে, বাবা মাকে অকথ্য অপমান করা হচ্ছে, যে এটার জন্য প্রতিবাদ করা উচিত। এখানে সম্মানহানি হয়, ইভেন অফিসেও। এই যে বস আজে বাজে যখন কথা বলছে না, চাকরির ভয়, এমন ভয় আপনাদের
যে সেখানে তো আপনি কাজ করছেন তবেই তো টাকাটা পাচ্ছেন, একটা প্রতিবাদ নেই, আপনি সারাক্ষণ নিজের সম্মানহানি হতে দিচ্ছেন, আর ওইটাও আপনার উপর এমন চেপে বসছে আপনি বাড়িতেও সেটারই শিকার হচ্ছেন। এই জন্য পুরুষ মানুষের না নিজের সম্মান নিয়ে একদম চিন্তা নেই, মেয়েদের কিন্তু সেখানে তবু সম্মানটা কিন্তু জ্ঞানটা আছে অনেক বেশি, ছেলেদের কিন্তু নেই। এটা তাহলে তোমার অভিযোগ পুরুষদের বিরুদ্ধে? অবশ্যই, কারণ আমার কাছে রোজ পুরুষ মানুষ ধরে নিয়েছেন, দিদি এই দেশে জন্মানো তো একটা অপরাধ, পাপ। ওনারা তো বিদেশের কথা খুব একটা জানেন না, এদেশে জন্মানোটা পাপ। কেন এরকম কেন হবে? আরে কটা আইন নেই বলে আপনি কিছুর প্রতিবাদ করবেন না? আইন তো অনেক কিছুরই নেই, তারপরে প্রতিবাদ হবে না? সেখান থেকেই তো সব কিছু আসবে। মেয়েদেরও তো আইন ছিল না এক সময়, তারা প্রতিবাদ করেছেন, লড়াই করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, তবে তো সব পেয়েছেন। তাহলে আপনাদেরও তো সেটা করতে হবে, তবে তো সব কিছু পাবেন। না, ওনারা ভাবছেন কি লড়াইটা অন্য কেউ লড়ে দেবে, আমরা সব কিছু প্লেটে তুলে পাবো, এটা তো হবে না। ওনারা কি সেভাবে রাস্তায় সত্যিই নামেন? না। কিন্তু এই যে বললে, যেটা বহু মহিলাদের ক্ষেত্রে হয়, বাড়িতে তারা নির্যাতিত হচ্ছেন, কখনো তাদের মারা হচ্ছে, কখনো তাদের মানসিক নির্যাতন আমার করা কাছে বহু হচ্ছে। ফোন আসে মহিলাদের, বলছে দিদি আপনি একটু শুনুন। আমি বললাম যে আমি তো এটা খুব বেশি করতে পারবো না, আমি আপনাদের এই হেল্পটা করতে পারি, সত্যি মিথ্যাও জানি না, আপনাকে ওমেন্স কমিশনের নাম্বারটা দিয়ে দিতে পারি, আপনি কথা বলবো, বা মহিলা এনজিও। কিন্তু একটা কথা আপনাকে বলি সুজাতা, যেটা এই কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা, আমাদের দেশে যে এত ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত বড় বড় কথা, এত প্রকল্প, নারী এগোলে দেশ এগোবে, কিন্তু এটাও আমার থেকে জেনে রাখবো ৭৫ বছরের স্বাধীনতায় ভারতবর্ষের একটা 30% মতন মহিলা ক্রিম সোসাইটির বাইরে, বাকি 70% মহিলার জন্য কোনো কাজ হয়নি। তারা এই যারা সংগঠন রয়েছে তারাও করছে না। আবার অনেকে আমার উপর রেগে যাবেন, কটা সংগঠন সঠিক কাজ করেন এটা নিয়ে আই এম ডাউট। প্রচুর টাকা পয়সা আসে তো, ফান্ডিং আমাদের, দেখো আজকে পুরুষ মানুষের জন্য তার কোনো ফান্ডিং নেই, আমরা যেটুকু যা করি নিজেদের পকেটের পয়সা দিয়ে করি, আর ছেলেরা আছে মেম্বারশিপ দিয়ে তারা করে। তো মেয়েদের কাজে তো একটা হিউজ ফান্ডিং সারা পৃথিবী জোড়া, বাচ্চাদের কাজের জন্য তাই সব কিছু, আমাদের তো আর সেগুলো নেই। তো কিন্তু ওনারা কিন্তু সত্যি করেন কি মেয়েদের জন্য সত্যি সে অর্থে কাজ? ওনারা কি খবর রাখেন ভারতবর্ষ যারা সমস্ত মেয়ের মুখে আলো পড়ছে কিনা? ভারতবর্ষে যে এত খাদান শ্রমিক, পরিযায়ী শ্রমিক মেয়েরা যে, আচ্ছা আমি বলি, এই যে আনস্কিল লেবার যে যারা, যে মানে গৃহ পরিচারিকা যারা ভারতবর্ষে, এটা বিরাট বড় সংখ্যা। তার মধ্যে আমি ধরে নিলাম পুরুষ মানুষ কিছু সংখ্যায় আছেন, মালি, দারোয়ান, অনেকের বাড়িতে কুকু আছেন, তার বাড়িতে একটা মহিলার সংখ্যা তো বেশি। তাদের জন্য কি করা হয়েছে ওনারা ভেবেছেন? ওনারা বলছেন বাড়িতে আমরা যদি কাজ করি, যারা হোম মেকার, যে আমাদের কাজ করলে আমাদের টাকা দিতে হবে বাড়ির কাজের জন্য। তা আপনাদের বাড়িতে যারা কাজ করেন তারা তো আপনাদের কাছে 100 টাকা মাইনে বাড়াতে বললে আপনারা ভীষণ চেঁচামেচি করেন। তারা দুদিন ছুটি চাইলে আপনারা সারাক্ষণ ফেসবুকে লিখছেন আমাদের একদিনও ছুটি নেই। তা যারা আপনার বাড়িতে কাজ করেন তারা দুদিন যদি এমনি ছুটি চান, আপনারা তো ভীষণ চিৎকার চেঁচামেচি করেন। একদিন যদি না আসেন, তিনি যখন পরের দিন আসেন, তার তো মোটামুটি আর করার জায়গা থাকে না, অনেকে ছাড়িয়েও দেন। তাদের মাইনেটা 100 টাকা বাড়ানোর কথা হলে তো ভীষণ আপনাদের চেঁচামেচি শুরু হয়। চ্যারিটি বিগিনস অ্যাট হোম না, অথচ আপনারা কিন্তু নিজেরা বলছেন বাড়িতে থেকে গাড়ির কাজ করবো, তাই জন্য টাকা চাই। তাহলে ব্যাপারটা বুঝুন, কোথাও কিন্তু ঠিক নেই কোনো কিছু। এই যে এত আনস্কিল্ড একটা বড় লেবার, গৃহ পরিচারিকা, কারো বাড়িতে রান্না করেন, আয়া সব কিছু চারপাশে, আয়া মানে তো আর সরকারি নয়, বহু বেসরকারি গজিয়ে উঠেছে নানান কিছু, তাদের জন্য কি করা হলো? তারা কেউ সকাল 4টে বাড়ি থেকে বেরোন, আবার রাত 10টায় বাড়ি ঢোকেন, ওইটুকু সময়ের জন্য বাড়ি যান, গিয়ে আবার হয়তো রান্না করেন। এরকম মহিলা দেখেছি বলেই জানি বহু। আমি না এদেরকে দেখলে খুব কথা বলি, তাদের জীবনযাত্রাটা জানতে চাই কীরকম। তারা কিন্তু খুশি, তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, তারা, এবং তাদের সংসারেই না রিয়েল ইকুয়ালিটি আছে। আমার বাড়িতে এক ভদ্রমহিলা আছেন, যিনি কাজ করেন, তিনি কিন্তু বলেন যে ওনার হাজব্যান্ড আছে, বলে দিদি, মানে তার মধ্যে দোকান আছে সম্ভবত একটা, বলে দিদি আমার যদি বেলা হয়ে যায় ও কিন্তু ভাত ডাল টালগুলো বানিয়ে রাখে, আমি গিয়ে হয়তো একটা কিছু বানিয়ে নিই, বা ছেলে মেয়েরাও করে দেয় সন্ধেবেলা, আবার ও আবার বিকেলে বেরোয়, আবার সন্ধেবেলার পরে যখন বাড়ি ফেরে বলে মেয়ে হয়তো রুটিটা করে রাখলো, ছেলে হয়তো কিছু একটা করে রেখেছে। এদের বাড়িতে কিন্তু সত্যি সত্যি ইকুয়ালিটি আছে। আবার এদের মধ্যে এটাও আছে, হাজব্যান্ড হয়তো মদ খেয়ে মারছে, কিন্তু তারা কিন্তু মিলেমিশে একটা যাই হোক আছে, তাদের এত অভিযোগ নেই। কিন্তু তাদের জন্য সত্যি কি কাজ করা হয় না? কি হয়েছে তাদের জন্য? কি আছে, কি পেয়েছেন তারা? তাদের কি কোনো, এই যে তারা আমাদের বাড়িতে কাজ করছেন, তাদের পিএফ আছে, কিছু আছে? কালকে যদি তাদের শরীর আর না বয়, তারা কি করবেন? কোনো কিছু আছে? আর তাদের তো এরম নয় যে এই টাকাটা দিয়ে তারা বিরাট জমাতে পারেন, কারণ এই টাকায় তাদের সংসার চলে, ছেলে মেয়ের পড়াশোনা চলে, জমিয়ে তো খুব উঠতে পারেন না। তাহলে এদের জন্য কি হয়েছে? এই নারীদের মুখে আলো পড়েছে? এদের নিয়ে কোনোদিনও নারী দিবস হয়েছে? হয় না। আচ্ছা, আরেকটা মানে নারীদের কথা বলি এদেশের, এই যে এত পুরুষ মানুষের মা, বোন, স্ত্রীও অনেক,
অনেকের মেয়েরা আছে নানান রকম, যাদের বাড়িতে ভাই বা ছেলে বা স্বামী এদের নামে মামলা যখন হচ্ছে তাদেরকেও জড়িয়ে দেওয়া হচ্ছে, বিরাট বড় একটা সংখ্যককে। তাদের জন্য কি হয়েছে? তারা তো বিনা বিচারে অপরাধী। সেই ছেলেদের যে বোনেরা কোনোদিন সরকারি পরীক্ষায় বসতেই পারছে না, তাদের বিয়েই হচ্ছে না, তাহলে তাদের কি অপরাধ? তাদের জন্য তো কিছু হচ্ছে না। তাদের তো মেন্স কমিশনে কমপ্লেনও নয় না, পুলিশও শোনে না, কোর্টে গেলে বিনা অপরাধে দোষী। তাহলে তারা কি অপরাধ করেছে? সেই নারীরা কোথায় যাবে? তাহলে এরকম করে ভাগ ভাগ করে যদি নারীদের দেখাই, আলটিমেটলি এসে দেখবে ভারতবর্ষে 30% নারী আছেন এই আমার তোমার মতন এলিট ক্লাস, আমরা সবটুকু নিয়ে চলে যাচ্ছি। তুমি আমি হয়তো তার অপব্যবহার করছি না, কিন্তু এই অপব্যবহারের সংখ্যাটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, যার ফলে বাকি যারা নারী আছেন তারা কিন্তু একদম কিছু পাচ্ছেন এবং তাদের কথা আর কেউ বিশ্বাস করছে না। আর ক্ষতি কিন্তু ওনারা নারীদেরই করছেন, পুরুষের তো কিছুই নেই, কি আর ক্ষতি করবেন? বড়জোর খোরপোশের একটু ভার বেশি চাপবে, কেউ হয়তো 2-4 জন জেলে যাবেন, কারুর চাকরি যাবে, এই তো। কিন্তু ক্ষতি ওনারা অ্যাভারেজ নারীদের করে দিচ্ছেন, যাদের কথা কেউ বিশ্বাস করছে না। নারী মানেই খারাপ, মহিলা মানেই খারাপ, এরকম একটা সিচুয়েশন চলে যাচ্ছে। পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে নারী পুরুষের, আর কিন্তু কিছু হচ্ছে না। একদম, তুমি খোরপোশের প্রসঙ্গটা তুললে, এ বিষয়ে তোমার কাছে জানতে চাইবো। তবে এখন যেটা জানতে চাইবো, ছোটবেলা থেকেই স্কুলেও শেখানো হয় বা বাড়িতেও এখন বড়রা যারা রয়েছেন তারা বিশেষ করে বাচ্চা মেয়েদের শেখানো হয় কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। শুধুমাত্র মেয়েদেরই এটা বেশি শেখানো হয়, ছেলেদেরকে কিন্তু এই গুড টাচ ব্যাড টাচের ব্যাপারটা তাদেরকে শেখানো হয় না। এবং তাহলে কি আমরা বলবো যে ছোটবেলা থেকে কোনো ছেলেই মলেস্টেড হয়নি, কোনো বাচ্চা শিশুই মলেস্টেড হচ্ছে না? এরকম না, আমাদের তো ভারতবর্ষে 53% বয় চাইল্ড আর সেক্সুয়ালি অ্যাবিউজ। তাহলে এবং এটা কিন্তু নয় শুধু মহিলাদের দ্বারা এরকম ভাবার কোনো কারণ নেই। এই যে আমাদের রাস্তার ধারে ধাবা, হোটেল, এত ছোট ছোট বাচ্চারা অনেক কাজ করে না, সেখানে কিন্তু বহু এই যে ট্রাক ড্রাইভার আসছেন, খালাসি আসছেন, আরো নানান, হয়তো দোকানের মালিক, হয়তো কি তাদের দ্বারা বিভৎসভাবে মলেস্টেড। এবং অনেক ছেলে আছেন স্কুলে, হয়তো বাসের ড্রাইভার, অনেক টিচার, অনেক নানান জায়গায় যারা নাচ শিখতে যায়, গান শিখতে যায়, আঁকা শিখতে যায়, অনেক টিচারদের দ্বারাও মলেস্টেড। তারা পুরুষও হতে পারেন, নারীও হতে পারেন। কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা তো ছেলেদের কিছু শেখাইনি। সর্বোপরি বাবা মারা ভাবতেই পারেন না ছেলেদের সঙ্গে এটা হয়। এবং একটা ছেলে হয়তো দেখবে তুমি নাচের ক্লাসে আর যেতে চাইছে না, গানের ক্লাসে আর যেতে চাইছে না, ঘরের কোনায় বসে গেছে, যাবো না। বাবা মা বুঝতে পারছে না, বদমাইশ, ফাঁকিবাজ, পয়সা দিয়ে গানের ক্লাস রেখেছি, মারধর শুরু করে দিত। কিন্তু সে যে কী কারণে যেতে চাইছে না সে খবর তো কেউ নিল না কোনো। ও ক্রমশ ঘরের কোনায় ঢুকে যাচ্ছে। এই করতে করতে এটা কিন্তু এমন মেন্টাল ট্রমায় কোনোদিন সে সুইসাইডের কথা ভাবলো, কারণ সে তো বলতে পারছে না কাউকে, কিন্তু তার তো ওগুলো ভাল লাগছে না, এবং সে তো এটাও জানে না কিন্তু ওটা গুড টাচ ব্যাড টাচের ব্যাপার, সে তো কিছু বুঝতে পারছে না। এবং এই ট্রমা বয়ে নিয়ে যদি বড় হয় সে ছেলে, ভবিষ্যতে কিন্তু তার বিয়ে হলেও সমস্যা হবে, সে তার স্ত্রীর সঙ্গে কোনো স্বাভাবিক জীবনে যেতে পারবে না। অনেক পুরনো একটা ছবি আমাদের এখানে, আজকাল আর এরকম সাহসী ছবি করার সাহস কারুর দেখি না। সম্বন্ধ বলে একটা সিনেমা এসেছিল, অশোক কুমার, বিনোদ মেহরা, রতি অগ্নিহোত্রী, ওইখানেই সেম জিনিস দেখানো আছে যে বউয়ের সঙ্গে সহজই হতে পারলো না। ওর শ্বশুর ছিলেন অশোক কুমার, তিনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, তিনি জামাইকে কাউন্সিলিং করে করে তখন জানতে পেরেছিলেন যে ওর ছোটোবেলায় ওর কি হয়েছিল, যার ফলে ওর এই জিনিস হয়েছিল। বহু ছেলে আজকে আমাদের কাছেও যে আসে, অনেকেই তো আজকে বিয়েটা এ কারণেও টিকছে না যে তাদের জানবে যে স্বামী স্ত্রীর সম্পর্কে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেন কনজুগাল লাইফ কিন্তু একটা বিরাট ভূমিকা প্লে করে, সেটা যদি ঠিক মতন পালন না হয় তাহলে কিন্তু ডিভোর্সের অ্যাপ্লাইও করা যায়। তো বহু ছেলেই আজকে আসে আমাদের কাছে যারা বলে যে দিদি আমার বউ বলছে আমি ইম্পোর্টেন্ট। অনেকেরই আছে যে কনজুগাল লাইফটা ঠিক নেই, হয়তো তাদের অল্প বয়সে কিছু হয়েছিল। ইভেন মেয়েদেরও তো সেটা হয়, মেয়েরাও কি ফ্রিজিড নেই? আমাদের দেশে নিয়ে আলোচনা কোথায়? ঠিক কথা, আলোচনা বহু মেয়েরা তো একটা অসুখও কিন্তু অনেকদিন ধরে হলে এরম হতে পারে, হয়তো ছোটবেলা তুমি অনেকদিন টাইফয়েডে ভুগেছো, জন্ডিস হয়েছিল, এসব থেকেও হয়, ডাক্তাররা বলবেন সেটা, কিন্তু হয়তো ট্রমা, মেয়েদের তো হয় এরকম। কিন্তু মেয়েটা যে ফ্রিজিড হয়ে গেছে সেটা বোঝার ক্ষমতা কিন্তু কারণ নেই, কারণ বাবা মারা তো সেসব নিয়ে ভাবেনি না। আমাদের এখনও বাবা মায়েদের সলিউশন হচ্ছে, প্রথমে হচ্ছে একটা বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, আর বিয়ে হলে যদি বনিবনা হচ্ছে না, একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। ডিসকাস্টিং। যে আমার ওপর রাগ করবেন, আমার কিছু করার নেই। আমাদের দেশের পেরেন্টিংটা যে কি খারাপ। প্রথমে হচ্ছে তোকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এখন মেয়েদের উপরেও এই চাপ বেড়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, পাশের বাড়ির জন্য হয়েছে না। তারপরে তো এখন একটা হচ্ছে রিয়েলিটি শো, যদি একটু তুমি নাচতে পারো নিয়ে গিয়ে তোকে। আমি এরকম মায়ের কথা জানি, আমার চ্যানেল থেকেই শোনা, যে দিদি ও যদি রোগা হয়ে যায় সেই বাচ্চাটাকে সমানে খাওয়ানো হচ্ছে, কারণ ও মোটা না থাকলেও আর রোল পাবে না, খাইয়ে যাচ্ছে বাচ্চাকে। ও রোগা হয়ে গেলে তো আর রোলটা পাবে না। বাবা মা নিজেদের অবদমিত বাসনা কামনা সব সন্তানদের উপর দিয়ে পূরণ করতে চাইছেন।
দিস ইজ জাস্ট ডিসকাস্টিং। এবং ছেলে মেয়েগুলো না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ের মা জানতে চাইছেন না মেয়ের এই সংসারটা করার ইচ্ছে আছে কিনা, ছেলের মা জানতে চাইছেন না ছেলে এই মেয়েটার সঙ্গে থাকতে চায় কিনা। তার মানে পেরেন্টিং এও কোথাও একটা বড় পুরোটাই গন্ডগোল পেরেন্টিং এর। আজকে যে ছেলেমেয়েরা এরকম, তার গন্ডগোল কোথায়? আমরা যেরকম নই, আমি তুমি যেরকম নই, সেটাও যেমন পেরেন্টিং এর অবদান, আর এরা যে এরকম সেটা তাহলে কেন মানবে না? তখন পেরেন্টিং এর অবদান মানতে হবে তো। ছোটবেলা থেকে ছেলেদেরকে বাবু বাবু করে শেষ করে দিচ্ছেন, বাবুর তো কোনো দায়িত্ব নেওয়ারই ক্ষমতা জন্মায়নি। আমাদের এখানে এসেও বাবু নাকি ফর্মই ফিল আপ করতে পারবে না। আমি বললাম আদালতে আপনি দাঁড়াবেন তাহলে বাবুর হয়ে? না দিদি ও তো খুব ব্যস্ত। আমি বললাম তা আদালতে আপনি বলবেন তো গিয়ে বাবু ব্যস্ত, আপনি এসছেন তাই। আর মেয়ের মায়েরাও তাই করছেন, বিয়ে হয়ে থাকে কিরে ব্রেকফাস্ট করলি, কিরে কি খেলি, কিরে আজকে কি রান্না হলো, শাশুড়ি তোকে রান্নাঘরে ঢুকতে বলেছে, এর মধ্যেই এই চলছে। কারণ মা, দুপক্ষের মাই কিন্তু ইনসিকিউর। মেয়ের মা ভাবছে মামনি তো আর চলে গেল অন্যের বাড়ি, আমি এখন কি নিয়ে থাকবো, আমার তার কিছু নেই। আর ছেলের মা ভাবছে বাবু আর তো এসে বউয়ের সঙ্গে গল্প করছে, আমাকে সেরকম পাত্তা দিচ্ছে না। এই মা বাবাদের ইনসিকিউরিটিতে বিশাল প্রবলেম। এরকম মা বাবা আমাদের কাছে এসেছেন, আমার ধারণা ছেলের বউটিকে তাদের পছন্দ হয়নি, কারণ ছেলে বোধহয় সোশ্যাল মিডিয়া থেকে দেখে বিয়ে টিয়ে করেছিল। ছেলে কানাডায় চলে গেছে, বউয়ের কানাডার টিকিট ভিসা সব তৈরি হয়েছে। আমাদের কাছে এসেছেন, আমি না সেদিন মানে আজকাল আর কিছুতে অবাক টবাক হই না, কিন্তু সেদিন আমার খুব অদ্ভুত লেগেছিল। যে দিদি শুনছি ওনারা নাকি একটা কেস করার জন্য থানায় গিয়েছিল, মেয়েটি তার দাদাকে নিয়ে। তাহলে কি ওর না সামনের সপ্তাহে দিদি কানাডা যাওয়ার কথা, ভিসা টিসা হয়ে গেছে, টিকিটও ছেলে পাঠিয়ে দিয়েছে, তাহলে কি আমরা টিকিটটা ক্যান্সেল করে দেবো? মানে ওনারা এটা চাইছেন না যে বউ কানাডায় ছেলের কাছে যাক, ভাবছেন দেখো যাই হোক ছেলের কাছে একটা টাকা পয়সা তো ভালোই আসে বা কিছু ডেফিনেটলি। আমি জানি এসব কথার জন্য লোকে আমাকে এই তোমার পডকাস্টে তুমি অনেক শুনবে, ভদ্রমহিলা অসভ্য বদমাইশ, কিন্তু আমি সত্যি কথাগুলো বলছি। যে মেয়েরা এগুলো ভোগেন তারা বলবেন, আর যে মায়েরা এগুলো করেন তারা আমায় গালাগাল দেবেন। তো এবার টিকিট ক্যান্সেল করে দেবেন। আমি বলছি আপনি জানেন এগুলোর জন্য আপনার জেল হতে পারে। মানে ওনারা যে কোনো প্রকারে মেয়েটার কানাডা যাওয়া আটকাতে চাইছেন। এবার পরে নিজেরাই বলছেন যে মেয়েটির দাদা, তার নাকি একটা 498A আছে। আমি বললাম তা তিনি যে দাদার কারণে তারা যে থানায় যাননি, হয়তো পুলিশ ডেকে পাঠিয়েছিল, হয়তো কিছু কি করে জানে না দিদি, সেইটা আমরা ঠিক জানি না। বললাম তাহলে আপনি কোন আক্কেলে মেয়েটার কানাডার টিকিট ক্যান্সেল করতে চাইছেন? ওনারা নাকি ভাবছেন। তখন আমাদের বাধ্য হয়ে বলতে ছেলেকে ফোন করতে বলবেন, আমরা ছেলে হয়তো কিছু জানেই না মা বাবা এখানে এসেছে। আমি এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, বহু ছেলেও ওর ভুক্তভোগী আছে, এই পডকাস্ট শোনার পরে তারা স্বীকার করবে যে আমি ঠিক কথা বলছি কিনা। অনেকে আসেন ছেলে জানে না, বললাম কেন এসছেন? ছেলে জানে না, ছেলের কি মতামত? ছেলে হয়তো মেয়েটির সঙ্গে থাকতে চায়, ওনারা চলে এসছেন কারণ ওনাদের মেয়েটিকে পছন্দ করে। আবার বহু মেয়ের মাও এরকম আছেন, মেয়েটি কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে চায়, এরকমও আছে। অনেকে এসে বলেন দিদি আমার বৌমা খারাপ না, হয়তো ওনারা একমাত্র ছেলের বউ নিয়ে শনি রোববার করে সবাই একসঙ্গে মলে যান, খেতে যান, সিনেমা যান, ছেলের বউকে জামা কাপড় কিনে দেন। যেই এই গল্পটা মেয়ের মায়ের কাছে পৌঁছলো, পরের দিন মেয়ের মা উপস্থিত, মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। ইনসিকিউরিটি, মেয়ে শ্বশুরবাড়িকে যদি ভালোবেসে ফেলে। এবং এই জিনিসও আমি কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে দেখেছি। কারণ মানে এটাও হয় যে শাশুড়িকে যদি বেশি ভালোবেসে ফেলে মেয়ের মায়ের, মানে ভাইস ভার্সা, দুদিকেই মোটামুটি একদম। এখানে কিন্তু কাউকে কম বলা যাবে না, কম বলা যাবে। এবং আমি সেটাই বলতে চাইছি যে আজকের আর এই একটা ছেলে একটা মেয়ে, তো আজকের প্রজন্মের না জীবনটা নষ্ট করে দিচ্ছেন বাবা মায়েরা মিলে। যারা যদি এটা শুনছেন তারা বলবেন আমার কথা। একদম।